আর মাত্র কয়েকটা ঘন্টার অপেক্ষা, তারপরেই উদ্বোধন হতে চলেছে বহু প্রতীক্ষিত রাম মন্দির। সাধারণ মানুষের পাশাপাশি ভক্ত ও সাধুসন্তরা পৌঁছে গেছেন রাম মন্দিরে বা অযোধ্যায়। তাছাড়া দেশের বহু গণ্যমান্য ব্যক্তিবর্গের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা। মন্দির কর্তৃপক্ষ থেকে কয়েক হাজার আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে। তাদের মধ্যে কতজন উপস্থিত থাকবেন তা অবশ্যই কাল দেখা যাবে। তবে রাজনৈতিক দল হিসেবে শুধু সিপিআইএম এবং কংগ্রেস উদ্বোধনী অনুষ্ঠানে না যাবার কথা সরাসরি ঘোষণা করেছে। বাকিদের কি অবস্থান? যেহেতু লোকসভা নির্বাচন আসন্ন এবং সিপিআইএম ও কংগ্রেস অভিযোগ করছে যে ধর্ম নিয়ে রাজনীতি করছে বিজেপি, সেই জায়গায় অন্য দলগুলোর কি অবস্থান থাকবে? তৃণমূল কংগ্রেস, আপ, এসপি, আরজেডি, শিবসেনা কিংবা এনসিপির মতো দলের প্রতিনিধিরা কি থাকছেন রাম মন্দির উদ্বোধনে? রাম মন্দির উদ্বোধনে ওনাদের উপস্থিত থাকা বা না থাকা কতটা প্রভাব ফেলবে লোকসভার ভোট বাক্সে? আর যদি রাজ্যের দিকে তাকাই, তাহলে প্রধান বিরোধী দল তিপ্রামথা কি অবস্থান নিচ্ছে? তবে 22শে জানুয়ারি যখন কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছে, তখন সেখানে এডিসি প্রশাসনের পূর্ণ দিবস ছুটি ঘোষণার তাৎপর্য কি? চলুন একটু গভীরে যাওয়া যাক। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। সময় এখন সংলাপের। সংলাপ ভাবায় এবং ভাবনা পথ দেখায়। আর আজ সংলাপে আমার সাথে রয়েছেন রাজ্যের বিশিষ্ট আইনজীবী অরিন্দম ভট্টাচার্য এবং বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর অভিজিৎ চন্দ। নমস্কার। আপনাদের দুজনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে, আজকের সংলাপে। অভিজিৎবাবু, প্রথমে আপনার কাছে যাই। এই রাম মন্দির উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে উপলক্ষ করে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের পক্ষ থেকে সারা দেশকে রামময় করে তোলার আহ্বান করা হয়েছে। গোটা দেশ কি আগামীকাল রামময় হচ্ছে? আমি তো আস্তে আস্তে দেখলাম এখনই হয়ে গেছে। এটা মনে হচ্ছে ভারতের সাথে আমাদের যে ত্রিপুরা টিমের ক্রিকেট খেলা হয়, আচ্ছা যে অবস্থা হবে, গো হারাহারবে সেই পর্যায়ে গেছে। আচ্ছা। মানে আমি এখানে বলতে চাইছি যে আজকে সারাদিন যদি ভারতের চারদিকে দেখি, তো একটা বিশাল উৎসব শুরু হয়ে গেছে একদম। এটা আমি টিভি সারাদিন দেখার চেষ্টা করেছি আজকে। আচ্ছা। টিভিতে কোনো আর ইস্যু পেলাম না। এটাই আমি লোকাল টিভি দেখি, হিন্দি টিভি দেখি, ইংলিশ টেলিভিশন দেখি, আমাদের আগরতলা টেলিভিশন দেখি, আচ্ছা। সবগুলোই দেখেন 80% সময় শুধু এইটা নিয়ে আলোচনা, পক্ষে বিপক্ষে যাই হোক এইটা নিয়ে আলোচনা। রাস্তায় বেরোলাম, কিছুক্ষণ পর পর মিছিল গেছে, মানুষ খুব খুশি জোয়ার নিয়ে গেছে, বিভিন্ন জায়গায় গান বাজছে। মানে মনে হয় কিছু না হচ্ছে, কালকে কিছুটা হবে, বড় কিছু হবে, তারই তো মনে হচ্ছে। পদধ্বনি শুনতে পাচ্ছি। মানে গোটা দেশ, তাহলে আপনি বলছেন যে আপনি রাজ্যের যে চিত্র দেখেছেন, নিজের স্বচক্ষে যে চিত্র দেখেছেন, আগরতলা শহরের চিত্র, আগরতলা শহরেই ছিলেন আপনি আজ, এবং পাশাপাশি টিভির পর্দায় চোখ রেখে আপনি যতটা বুঝতে পেরেছেন যে মোটামুটি রামময় একটা ইস্যু এবং মোটামুটি রামময় হয়ে গেছে গোটা দেশ। এখন কথা হচ্ছে যে আমরা যখন উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম গোটা দেশ এভাবে যদি দেখি, তাহলে সেই ভাগে আমরা পরে আসব। অরিন্দমদা, আপনি কতটুকু দেখলেন মানে এই আজকের যে চিত্র এবং পাশাপাশি বিগত কিছুদিনের চিত্র ধরে আগামীকাল রামময় হচ্ছে গোটা দেশ? দেখো, গোটা দেশের প্রশ্ন পরে আমার রাজ্যের কথা যেটা অভিজিৎবাবু বলার চেষ্টা করছেন, প্রথমে আমার রাজ্যের কথা যেটা বলতে পারি, এই রাজ্যে এখন শাসন ক্ষমতায় আছে ভারতীয় জনতা পার্টি, এবং ভারতীয় জনতা পার্টির পৌরোহিত্যেই আগামীকালকের এই রাম মন্দির বা রামলালার মূর্তি প্রতিষ্ঠা থেকে শুরু করে মন্দিরের উদ্বোধন, এই সমস্ত কাজটা সম্পন্ন হবে। তো স্বাভাবিকভাবে আমরা বিগত দিনে যেটা দেখেছি, ত্রিপুরা রাজ্যে যদি 18-র আগে যারা শাসক দল ছিল, সেই শাসক দলের কোনো কর্মসূচি থাকতো শহরের বুকে বা রাজ্যের কোথাও, তাহলে গোটা রাজ্যটাই লালে লাল হয়ে যেত। তো এখন যারা শাসন ক্ষমতায় আছে তাদেরই নেতৃত্বে, তাদেরই পৌরোহিত্যে একটা কর্মসূচি মানে নেওয়া হচ্ছে, শুধু সেটা অযোধ্যায় হতে পারে, কিন্তু তার সরাসরি মানে একটা প্রভাব বা একটা মানে বিস্তার তো এখানে থাকবে, এটা খুব স্বাভাবিক। এবং আমার তো সত্যি আজকে
বিকেলের পরে একটা মিটিং ছিল, সেটাতেই সারাদিনের পর আমি বেরিয়েছি। বেরিয়ে আমার পাড়ার মোড়েই দেখলাম যে গেরুয়া পতাকাগুলো লাগানো হয়েছে। ইট ওয়াজ নাইস টু লুক। বেশ একটা মানে গেরুয়া পতাকা সাধারণত যেটা দেখে থাকি একটু মেরে মেরে ভাব, কিন্তু আজকে যে পতাকাগুলো দেখলাম একটা চকচকে একদম এটা একটা শাইনি ছিল, একটা মানে সিল্কি শাইন ছিল। আমার ভালোই লাগছিল দেখতে যে এটা তো আফটার অল উৎসব মানে কি, উৎসব মানে মনের আনন্দের প্রকাশ। একদম। তো এটা যদি কেউ এটাকে উৎসব হিসেবে বলতে চায় বা করতে চায়, প্রকাশ করতে চায়, তো এবার মনের আনন্দ প্রকাশ পাচ্ছে, মনে যদি আনন্দ হয় তাহলে এই উৎসবটা সার্থক। তো এই মনের আনন্দে যে প্রকাশ, যেটা এই ডেকোরেশন হয়েছে বা সজ্জা হয়েছে, এটা তো নট ব্যাড। আমার কাছে এটা এরকম কোনো মানে হার্মফুল কিছু মনে হচ্ছে না। কারণ বিগত দিনে একরকম পরিবেশের মধ্যে দিয়ে আমরা গেছি, এখন একটা পরিবেশ আমরা এসেছি, সেটার সঙ্গেও আমাদের অ্যাডজাস্ট করতে হবে, আমরা করছি। এবং একটা বড় অংশের মানুষ এটাতে সামিল হতে ইচ্ছুক, সামিল হতে চাইছে। কি কারণে চাইছে, কেন চাইছে, সেটা পরবর্তী প্রসঙ্গ, কিন্তু আপাতত দেখতে পাচ্ছি যে সামিল হচ্ছে এবং সেটাকে যে করানোর যে চেষ্টা হচ্ছে, যেটা যাই হোক, যে কোনো রাজনৈতিক দলে পৌরোহিত্যে হোক বা যে কোনো মানে ট্রাস্টির পক্ষ থেকে হোক, এবং যেটা করানোর তীর্থক্ষেত্রের পক্ষ থেকে হোক, যেটা করানোর চেষ্টা হচ্ছে, এবং যেভাবে গোটা শহরকে বা গোটা রাজ্যকে বা গোটা ভারতবর্ষকে বলা যায় এক প্রকার মুড়ে দেওয়া হয়েছে এই যে সজ্জায়, তা সত্যি কিন্তু একটা রামময় করে তোলার চেষ্টা হয়েছে এবং সেটা হচ্ছে। এখানে যেটা আমি বলছিলাম যে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র থেকে বারবার আহ্বান করা হয়েছে যে আনন্দ করুন এবং রামলালাকে স্বাগত জানান। মঙ্গল সঙ্গীত পরিবেশনের মাধ্যমে, ভারত রামময় করে রাঙিয়ে তোলার মাধ্যমে এই ঐতিহাসিক মুহূর্ত আমাদের দোরগোড়ায় প্রদীপ জ্বালিয়ে তাকে করুন। আগামীকাল অনেক কিছু আরো হবে, আজ থেকেই শুরু হয়ে গেছে। আজ থেকে আমরা বিভিন্ন র্যালিগুলো দেখছিলাম, বিভিন্ন রকমের র্যালি এবং সুসজ্জিত র্যালি, যেখানে জীবন্ত রাম, সীতা, লক্ষ্মণ, হনুমানজি এনাদের নিয়ে এরকম ট্যাবলো আমরা আজ প্রচুর দেখেছি বিভিন্ন জায়গায়। এখন আমরা একটু সেই রামময় সিচুয়েশন থেকে একটু সরে আসি। গোটা দেশের সবাই কি তাহলে রামময় হচ্ছেন? আচ্ছা, সিপিআইএম ও কংগ্রেস অভিযোগ করেছে যে ধর্ম নিয়ে রাজনীতি করছে বিজেপি, এবং উদ্বোধনী অনুষ্ঠানে না যাবার কারণ কি তাদের শুধু তাই? বিজেপি রাজনীতি করছে এবং সেই রাজনীতিতে সিপিআইএম এবং কংগ্রেস নেই, ধর্মের রাজনীতিতে নেই, সেটাই কি সিপিএম এবং কংগ্রেস বোঝাতে চেয়েছে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? উদ্বোধনী অনুষ্ঠানে না থাকা, অজিত বাবু আপনার কাছে আসছিলাম। এখন মুশকিল কি, ঘোষিতভাবে তো এজেন্ডায় কি ছিল কোন পার্টির সেটা তো আমরা সবাই জানি। এবং সত্যি করে এখন যে শাসক দল দিল্লিতে ক্ষমতায় আছে, তারা যদি না আসতো, আজকে কি মন্দির এতখানি আসতে পারতো এই পর্যন্ত? আর কি কোনো পার্টি ভারতের এইটা স্পষ্টভাবে তার এজেন্ডার মুখে বলেছে? এই কথাগুলি এখন আপনারা সবই তো লিপিবদ্ধ আছে। গত 30 বছর 40 ইলেকশন যে হয়েছে, কখন কোথায় কি বলেছে, প্রত্যেকটা লিপিবদ্ধ আছে। আচ্ছা, এখন মানুষ দেখছে কারা এটার পক্ষে সবচেয়ে বেশি বলেছে, কারা এটার হোক বলে উদ্যোগ নিয়েছে, কারা এইটার প্রতি উদ্যোগ নেয়নি বা উদ্যোগ নেওয়ার চেষ্টা করেনি, বিরোধিতা করেছে। বিরোধিতা হয়তো বা করেনি। এখন যেটা বিরোধিতা করা হচ্ছে, এটা হলো মাইলেজ পেয়ে যাচ্ছে, সেটা বিরোধিতা করা। আচ্ছা, কারণ রাম মন্দির যে হচ্ছে, এটা তো সুপ্রিম কোর্টের রায় হচ্ছে, এটা তো কোনো পলিটিক্যাল পার্টি ডিসিশন হচ্ছে না, তাই না? অতএব এটার বিরোধিতা করা মানে কোর্টের বিরোধিতা করা, সেটা কোনো পার্টি প্রকাশ্যে করবে না। উদ্বোধনী অনুষ্ঠানের কথা বলছি। উদ্বোধনী অনুষ্ঠানে যে মাইলেজ পেয়ে যাচ্ছে, হয়তো সেইটা ভেবেই পিছিয়ে এসছে। এখন যারা এটা সক্রিয় উদ্যোগ গ্রহণ করেছিল বা এখনো করেছে, তারা তো এগিয়ে আসছে। এখন যে প্রশ্নটা আপনি আমার সরাসরি করেছেন, এখন দেখা যাচ্ছে মাইলেজ কে পেয়ে যাচ্ছে, সে মাইলেজের ভবিষ্যতে গতি প্রকৃতি কি হবে ভোটের বাক্সে, সেটা একটা হতে পারে, প্রতিফলন কি হবে। ওকে, আপনার মতামত এই বিষয়ে? সিপিএম কংগ্রেস অভিযোগ করছে যে ধর্ম নিয়ে রাজনীতি করছে বিজেপি। এখন তাদের এই উদ্বোধনী অনুষ্ঠানে না যাবার পেছনে কারণ কি শুধু সেটাই, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে বলে মনে হচ্ছে? না, এইটা তো একদম পরিষ্কার। একটা জিনিস তো পরিষ্কার যে অভিজিৎ বাবু যে কথা বলছিলেন, যেটা বরাবরই এটা বিজেপির এজেন্ডা। বিজেপি কোনো একটা নয়, সামাজিক সংস্থা নয়, সেটা পলিটিক্যাল পার্টি। তার কিছু পলিটিক্যাল এজেন্ডা রয়েছে, আর এই পলিটিক্যাল এজেন্ডার একটা অন্যতম এজেন্ডা হচ্ছে রাম মন্দির নির্মাণ। এই নিয়ে বহু জল ঘোলা হয়েছে, বহু দূর অব্দি জল বয়ে গেছে।
সরজু নদী দিয়ে। তো সেটা শুরু হয়েছে 1949 সাল থেকে। 1949 সালেই প্রথমবার 22-23 ডিসেম্বর রাত্রিবেলা দেশের মানুষ জানতে পারলো, আবিষ্কার করলো যে এই বাবরি মসজিদের ভেতরে রামলালার মূর্তি পাওয়া গেছে। আচ্ছা, 1949 22-23 ডিসেম্বর। হ্যাঁ। আচ্ছা। এবং ওই তখনই ভারতবর্ষের তদানীন্তন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু কিন্তু অযোধ্যার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে ডাইরেকশন দিয়েছিলেন যে মূর্তিটা ওখান থেকে সরিয়ে দাও। আচ্ছা। বাট এই ডিএম ওই প্রধানমন্ত্রীর ওই নির্দেশ পালন করেননি, এবং তখন থেকেই গোটা ভারতবর্ষে এই প্রচারটা শুরু হলো যে এইটাই রাম জন্মভূমি। আচ্ছা। আর এই প্রচার বিশ্ব হিন্দু পরিষদ এগিয়ে নিয়ে গেল, যেহেতু সেটা অযোধ্যা ছিল। এক্স্যাক্টলি। এবং 1986 সালে অভিজিৎ বাবু যে কথা বলছিলেন যে সুপ্রিম কোর্টের নির্দেশে এখানে মন্দির তৈরি হচ্ছে বা সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে, তো সুপ্রিম কোর্ট কিন্তু 1986 সালে আরেকটা রায় দিয়েছিল, দিয়ে বলেছিল এইটাকে কিন্তু লক করে রাখা হয়েছিল, এই যে অংশটা যেখানে লালার ইয়ে পাওয়া গেছিল, খুলে দাও তারা। রাজীব গান্ধী সরকার খুলে দিল। তো তখন থেকেই শুরুর থেকেই কিন্তু একটা জিনিস পরিষ্কার যে কংগ্রেস দল বেসিক্যালি মানে তাদের বিরুদ্ধে যে মাইনরিটি অ্যাপিজমেন্টের যে অভিযোগ রয়েছে সেটা থেকে বেরোতে পারেনি। সংখ্যালঘু তোষণের যে তকমাটা লেগে গেছিল সেটা থেকে বেরোতে পারেনি, এবং প্রতিবার এই রাম মন্দির ইস্যুতে কংগ্রেসকে ব্যাকফুটে আসতে হয়েছে। সিপিএম তো বরাবরই আমরা ধর্মনিরপেক্ষ, মানে ধর্ম আমাদের বিষয় নয়, ধর্ম রাজনীতির বিষয় নয়, ধর্ম হচ্ছে যার যার ব্যক্তিগত বিষয়। কাজে সিপিএম এর স্ট্যান্ড সবসময় পরিষ্কার, তার এখন কতটা প্রভাব আছে গোটা দেশে কতটা নেই সেটা অন্য বিশ্লেষণ, কিন্তু এই ইস্যুতে সিপিএম এর স্ট্যান্ড পরিষ্কার। আচ্ছা। কিন্তু আজকে বরাবর আমি যেটা বলতে চাইছিলাম যে কংগ্রেসের কিন্তু সমস্যাটা হচ্ছে যে বরাবর কংগ্রেস এই রাম মন্দির ইস্যুতে ব্যাকফুটে চলে যেতে বাধ্য হয়েছে, কোনো জায়গাতেই কোনো স্ট্যান্ড নিতে পারেনি যাতে করে তার কোনো মাইলেজ আসে। কল্যাণ সিং এর সরকার তৈরি হয়ে গেল এই রাম মন্দির ইস্যুতে, এবং কল্যাণ সিং আবার বাবরি মসজিদ ধ্বংসের দিন সন্ধ্যাবেলা পদত্যাগ করতে বাধ্য হয়েছেন, কারণ ইট ওয়াজ এগেইনস্ট দ্য কনস্টিটিউশনাল ম্যান্ডেট। সুপ্রিম কোর্টকে দেওয়া যে ছিল প্রতিশ্রুতি দেওয়া ছিল সেই প্রতিশ্রুতি পালন করতে পারলো না। কল্যাণ সিংকে আদবানি এবং অন্যরা বারণ করেছিল তুমি সঙ্গে সঙ্গে করতে পারবে না, কিন্তু আলটিমেটলি ইন দ্য ইভিনিং হি রিজাইন্ড। আচ্ছা। নৈতিক দায়িত্ব মাথায় নিয়ে, কিন্তু এতে করে কিন্তু বিজেপির কোনো ক্ষতি হয়নি, যা ক্ষতি হওয়ার কংগ্রেসেরই হয়েছে। কংগ্রেসের ভোট ব্যাংকটা উত্তরপ্রদেশে আস্তে আস্তে কমতে শুরু করলো, এবং সেটা আজকে গোটা দেশেই কংগ্রেসের এই সমস্যাটা তৈরি হয়েছে, এবং এখন গিয়ে কংগ্রেস তো সত্যি সত্যি একটা ডায়লেমার মধ্যে একদম ভেবাচাকা খেয়ে আছে। কংগ্রেস না শুধু, অন্যান্য প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি অ্যাপার্ট ফ্রম বিজেপি এই ইস্যুতে কিন্তু প্রচন্ড একটা মানে চাপের মধ্যে পড়ে গেছে। এটাকে বিরোধিতাও করতে পারছে না, আবার এটাকে সরাসরি সমর্থনও করতে পারছে না, কারণ সমর্থন করতে গেলে বিজেপির পলিটিক্যাল এজেন্ডাকে সমর্থন করা হয়ে যায়। আচ্ছা। এটা ক্লিয়ারলি যতই রাম মন্দির নির্মাণ ট্রাস্ট বা এটা কি নাম আছে এদের, এরা এটা অর্গানাইজ, রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট, যারা অরিজিনালি এই রামলালার পূজা অর্চনা এতদিন করে এসেছিলেন, এই সংস্থাটার নামটা আমি এক্ষুনি ভুলে যাচ্ছি, ওই দৌড় মনে থাকবে হয়তো, ওরা কিন্তু এই রাম মন্দির উদ্বোধনে সামনের সারিতে নেই, ওরা কিন্তু পেছনের সারিতে। এই ট্রাস্ট কিন্তু নতুন হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশের পর, মানে রায় বেরোনোর পরে এই ট্রাস্ট চলে এসে ফোর ফ্রন্টে, কিন্তু এট দ্য ব্যাক অফ দ্য স্টেজ গোটা বিষয়টাই পরিচালিত হচ্ছে বিজেপির পলিটিক্যাল এজেন্ডায়। তো আমি কংগ্রেস কোনো একটা কর্মসূচি দেখেছে, সেই কর্মসূচিতে যদি সিপিএম কে যেতে বলা হয় সিপিএম যাবে? পারবে যেতে? নিশ্চয়ই যাবে না, সে বিরোধিতা করবেই। এখন কংগ্রেস যে বিরোধিতাটা করছে সেই বিরোধিতাটাও কিন্তু এখন আলটিমেটলি ওদের সেভিয়ার হয়ে দাঁড়িয়েছে, যদিও সেটা জোরালো ভাবে ঠিকভাবে করতে পারছে না, কিন্তু দে কুড হ্যাভ ডান ইট। দুজন শঙ্করাচার্য যখন আপত্তি করলো, বিরোধিতা করলো, যেটা অর্ধনির্মিত মন্দিরে এইভাবে মূর্তি প্রতিষ্ঠা বা প্রাণ প্রতিষ্ঠা করা যেতে পারে না, কংগ্রেস ওইটাকেই খড়কুটোর মতো আঁকড়ে ধরার চেষ্টা করলো, যে এই কারণের জন্য, নট ফর এনি আদার রিজন, অনলি ফর দিস রিজন আমরা এখন যেতে পারছি না। আর বাকিরা অ্যাপার্ট ফ্রম মমতা ব্যানার্জি, বাকিরা প্রত্যেকেই কিন্তু কি বললো, প্রত্যেকেই বলছে যে এসপি সমাজবাদী পার্টির ডিম্পল যাদব কি বলছে, আমাকে ডাকলে আমি যেতাম, তো তাকে ডাকিনি, কাজে দায় খালাস।
কিন্তু আমার স্ট্যান্ড আমি জনগণের কাছে নিয়ে গেলাম যে আমাকে ডাকলে কিন্তু আমি যেতাম। কিন্তু এই স্ট্যান্ডটা কি ব্যক্তিগত স্ট্যান্ড না দলের স্ট্যান্ড হয়েছে? সেটা এটা সেটাও ক্লিয়ার হলো না। কখনোই ক্লিয়ার হবে না। রাম মন্দির শুধু সেটাও ক্লিয়ার হচ্ছে না। এ কি বলেছে মুলায়ম আর অখিলেশ কি বলছে, বা আমাদের এর নাম কি শারদ যাদব, শারদ পাওয়ার কি বলছে, NCP বা এরা বাকিরা কি বলছে, ঠাকরে কি বলছে, হ্যাঁ উদ্ধব ঠাকরে গ্রুপ কি বলছে? উদ্ধব ঠাকরে গ্রুপ বলছে আমরা ছিলাম অগ্রগণী সৈনিক এই রাম মন্দির নির্মাণ, শিবসেনাকে বাবরি মসজিদ ধ্বংস এবং শিবসেনা ইয়ে করার জন্য, উদ্ধব ঠাকরে গ্রুপ যেটা এটা করার জন্য। কিন্তু এখন এটা বিজেপির এজেন্ডা, বিজেপি প্রমাণ করতে চাইছে এটা শুধু ওরা করেছে, এটা হতে পারে না। কাজে এই মুহূর্তে আমরা যাব না, আমরা যাব অবশ্যই রামলালা মন্দিরে আমরা যাব, সেটা এই উদ্বোধনী অনুষ্ঠান শেষ হয়ে যাব। কারণ এই যে একটা স্ট্যান্ড নেওয়ার চেষ্টা করছে, দিস ইজ অনলি ডিউ টু মানে পলিটিক্যাল কম্পালশন। আজকে যদি সরাসরি না আমরা এটাতে যাবো না, মন্দির প্রতিষ্ঠা চাই না, কেউ কিন্তু এই কথা বলছে না, মন্দির প্রতিষ্ঠা চাই না এই কথা বলছে না, কেউই বলতে পারছে না। কিন্তু প্রত্যেকে এইটা মাথায় নিয়েছে, কিন্তু এটা প্রকাশ্যে ঠিক করে প্লেসও করতে পারছে না। এইটা হচ্ছে ইন্ডিয়া ব্লক বা বিজেপির অপোজিশন যে দলগুলো এখন একত্র হওয়ার চেষ্টা করছে তাদের দুর্বলতা, তারা ঠিকভাবে স্ট্যান্ডটা মানুষের কাছে নিতে পারছে না। সারা ভারতবর্ষের মানুষ, একটা বড় অংশের মানুষ হিন্দু ধর্মে বিশ্বাসী, তো তাদের এই ধর্মবিশ্বাসটাকে একটা মানে অন্য মাত্রায় নিয়ে যেতে পেরেছে বিজেপি, ভারতীয় জনতা পার্টি গত বেশ কয়েক বছর ধরে। এবারে এই যে জায়গাটা বিজেপি বা ভারতীয় জনতা পার্টি তৈরি করেছে মানুষের হিন্দু ধর্মের প্রচারণার প্রশ্নে, এই জায়গাটা থেকে কিন্তু মানুষকে সঠিক রাস্তায় নিয়ে আসার ক্ষেত্রে এই দলগুলোর বা এই যে অপোজিশন গ্রুপ এদের ভিতরে চূড়ান্ত দুর্বলতা রয়েছে। এই যে 5 রাজ্যের নির্বাচন গেল, নির্বাচনের আগে আমরা কিছুটা দেখেছিলাম যে সফট হিন্দুত্ব তাস খেলেছিল কংগ্রেস, কিন্তু সেটা ক্লিক করেনি। প্রথম থেকে সফট হিন্দুত্ব খেলার চেষ্টা করেছে কংগ্রেস। রাহুল গান্ধী এই মন্দিরে মন্দিরে ঘুরে বেরিয়েছে, এখানে মালা পড়ছে তো ওখানে চন্দন কাটছে, ওখানে তিলক কাটছে তো ওখানে অমুকের সঙ্গে বসছে। মানে কি, মানে আমিও হিন্দু, বিজেপি শুধু হিন্দু নয় আমিও হিন্দু। তো সেটাও কিন্তু সঠিকভাবে প্রচারটা, জোরালো প্রচারটা কিন্তু করতে পারছে না, বিক্ষিপ্ত ভাবে করছে। তো এই বিক্ষিপ্ত প্রচারটা না করে যদি প্রথম দিন থেকে বা এই যে গত 19শে ডিসেম্বর ইন্ডিয়া জোটের বৈঠক হয়েছে সেখান থেকে একটা কংক্রিট এবং একটা মানে অর্কেস্ট্রার স্লোগান যদি দিতে পারতো, একটা বক্তব্য যদি রাখতে পারতো, তাইলে কিন্তু আজকে সবার কাছে সেম ভাবে মেসেজটা যেত। এক্স্যাক্টলি সবাই একসুরে কথা বলবে, হ্যাঁ আমরা যাব, মন্দির নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু ওই দিনের অনুষ্ঠানে যাব না কারণ এটা বিজেপির অনুষ্ঠান। এই কথাটা সবাই মিলে একসঙ্গে একসুরে মিটিং থেকে বেরিয়ে বললে পরে কিন্তু আজকে এতটা মাইলেজ বিজেপি নিতে পারতো না। এখন কিন্তু কি হলো, প্রত্যেকটা ইলেকশন মানে সামনে লোকসভা নির্বাচন, বিজেপি কিন্তু একটা জিনিস তুলে দেবে যে এরা সবাই যায়নি মানে এরা সব হিন্দুত্বের বিরোধী, হিন্দুদের বিরুদ্ধে। অথচ বিজেপির যে কাজটা করেছে, এই ট্রাস্ট যে কাজটা করেছে, তারা কিন্তু বেছে বেছে কিছু মানে সমস্ত সেকশন থেকে মুসলিম ভাই বোনেদেরও কিন্তু ডেকেছে এবং তাদের কি প্রতিক্রিয়া সেটা কিন্তু মিডিয়ার কাছে ভারতবর্ষের মেইন স্ট্রিম মিডিয়া কিন্তু তুলে ধরেছে। তো মানেটা কি দাঁড়ালো, একটা পুরো কনফিউশন তৈরি করে দেওয়া হচ্ছে, নেমন্তন্ন করা হচ্ছে। এখন কে যাবে কে যাবে না পুরোটাই কিন্তু সবার জনসমক্ষে একদম নিয়ে আসা হয়েছে। একদম একদম। আসবো আপনার কাছে অভিজিৎ বাবু, এটাতে আপনার কি মতামত? আমরা কংগ্রেস সিপিএম কে যদি রাখিও সাইডে, বাকি অন্য দলের যে অবস্থানটা এই মুহূর্তে কিরকম বলে মনে হচ্ছে? এখানে একটু অ্যাড করি, শশী থারুর একটা কথা বলেছিল। আচ্ছা, সেটা বলেছিল যে আমরা এইভাবে এটা দেখবো না। কর্ণাটকের একজন মিনিস্টারও বলেছিল, নামটা আমার মিনিস্টার মানে স্টেট মিনিস্টার, যে আমরা ব্যক্তিগতভাবে যে কেউ যায় ব্যক্তিগত উদ্যোগে তাহলে সে যেতেই পারে। আচ্ছা, কিন্তু এটা কিন্তু ওইরকম না যে তাদের কথাটাই গোটা ভারতে কংগ্রেসের প্রচার। শশী থারুর একটা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, এমপি, উনি বলে ব্যক্তিগত স্তরে কে এগুলো আশা করি এটা আটকানোর কথা না। এটা কি এটা ফাঁকা রেখে দেওয়া হলো? কারণ ব্যক্তিগত স্তরে এখন কংগ্রেসের অনেক নেতৃত্বরা আমরা দেখতে পারি আগামীকাল হতে পারে, তাহলে ব্যক্তিগত স্তরে গেছে। তার মানে কি দাঁড়াচ্ছে, দলের যে স্ট্যান্ড, আমি সেই দলের একনিষ্ঠ কর্মী বা নেতৃত্ব বা সমর্থক, তাহলে আমি দলের স্ট্যান্ড বা দলের যেটা মানে বক্তব্য সেটা আমি মানছি না। না না, এইটা এখানে পরিষ্কার কথা দরকার আছে। কিছু লোককে আমন্ত্রণ করা হয়েছে কংগ্রেস পার্টির পদাধিকার হিসাবে, তারা যাবে। অধীর রঞ্জন চৌধুরী না করেছে, সোনিয়া গান্ধী না করেছে, মল্লিকার্জুন খাড়গে না করেছে। ব্যক্তিগত যে কেউ যায় যে আমন্ত্রণ পায়নি সে যেতেই পারে, সেইগুলো তো কোনো অসুবিধা নেই। তাকে তো বলতে পারে যে এটা ওই পার্টির ডিসিশন। কারণ ধরুন কংগ্রেসের 10 জন আমন্ত্রণ পেয়েছে, প্রায় 10,000 লিডার আছে, বাকি যদি 5,000 লিডার যায় ও তো বলতে পারবে না যে, কারণ ওরা তো আমন্ত্রণ পায়নি। আচ্ছা,
আমন্ত্রণ দিয়েছে একদম পদাধিকারী হিসেবে, প্রেসিডেন্ট সেক্রেটারি নাম করে করে দিয়েছে। ওরা যদি না গিয়ে বাকিরা যদি যায় তাহলে তো সেটা বলতে পারবেন না, টেকনিক্যালি বলতে পারবেন না কে গেছে কে যায়নি। কারণ উনি বলেন, আমি গেছি, আমি ভালোবাসি, মানে তাদের কম্পালশন নেই তো। তাতে কোনো কম্পালশন নেই। এখন যেটা উনি বলছেন যে আমাদের বামপন্থী দল থেকে কেউ গিয়ে থাকে যাকে নিমন্ত্রণ করা হয়নি বা কোনো পদাধিকার না, আপনি তো বলতে পারবেন না এটা। আর আপনি এটা কি কেউ বলতে পারে, এটা কি কেউ বলতে পারে যে কাউকে যে দল করি বলে আপনি এটা খাবেন না, এভাবে প্যান্ট পরবেন না, এটা তো বলতে পারে না। দলের স্ট্যান্ডেই তুমি দলের হয়ে যেতে পারবে না। আমি কি বোঝাতে পারি ব্যাপারটা? একটা অরিন্দ বাবুকে একটা এক্সাম্পল দিয়ে ওনাকে নিমন্ত্রণ করেছেন ব্যক্তিগতভাবে আমার মেয়ের বিয়ে। আচ্ছা, একটা উদাহরণ, উনি গেলেন, সে ব্যক্তিগত মেয়ের বিয়েতে গেলেন না। অরিন্দম বাবুকে যদি কেউ ধরুন উনি একটা পার্টি করেন, একটা এক্সাম্পল দিচ্ছি, কোন পার্টি থেকে উনি সম্পাদক হিসেবে নিমন্ত্রণ করেন, সেই ক্ষেত্রে কিন্তু অরিন্দম বাবু ব্যক্তির সঙ্গে কিন্তু একটা জড়িয়ে যাচ্ছে, সম্পাদক হিসেবে নিমন্ত্রণটা পেয়েছেন, চিঠির ওটা লেখা আছে। তখন উনি দেখবেন কি ব্যক্তির যে ব্যক্তি অরিন্দম ভট্টাচার্য যাবে নাকি সম্পাদক অরিন্দম ভট্টাচার্য যাবে কোন ভাবে। কিন্তু এখন কথা হচ্ছে যদি উনি সেরকম একটা দল করে থাকেন যে দলের মতাদর্শে আছে যে বিয়ে বাড়িতে যেতে নেই, মতাদর্শে আছে যে বিয়ে বলেই বিশ্বাস করেন না কিছু, কথা এখানে আমরা সরাসরি বলতে পারি সিপিআইএম এর মতাদর্শে আছে ধর্ম বলে ওনারা বিশ্বাস করেন না, তাহলে সিপিআইএম এর কর্মী সমর্থকরা কেউ কি বাড়িতে পুজো করেন না? আমরা এটা ধরে নিতে পারি যে কেউই পুজো করেন না এবং মতাদর্শগতভাবে এনারা এতটাই স্ট্রং, এবং সেখানে রাম মন্দির উদ্বোধনে কোনো সমর্থক যাচ্ছেন না বা কর্মী যাচ্ছেন না, এটা হতে পারে? আমি ঘুরিয়ে একটা কথা আপনাকে বলি, সোভিয়েত ইউনিয়ন তো প্রায় 75 বছর পরে কমিউনিস্ট শাসন ছিল তো। এখন রাশিয়া হয়ে বড় ভেঙে রাশিয়াটা বড় হয়েছে। রাশিয়াতে তো মন্দির, ইসকনের মন্দির কি করে হচ্ছে? ওরা তো 75 বছর মানে কি প্রায় 3 জেনারেশন, 25 বছর করে ধরি, 75 বছর ধরে তো ওরা এটাই প্র্যাকটিস করে গেছে। তারপর এখন কোথা থেকে মন্দির আসছে, কে পুজো করতে যাচ্ছে এখানে? ওইখানে তো মসজিদ কি করে হচ্ছে, প্রচুর মসজিদ হচ্ছে এখানে, এখন ইসকনের মন্দির করছে, চার্চ হচ্ছে, কথা বুঝতে পেরেছেন তো? সেটা এখন তাহলে তো এখন সেম অবস্থা আপনি যদি ভিয়েতনামে যান সেখানে দেখবেন কিন্তু যার যার ধর্ম সে পালন করছে। তাহলে এখানে যদি কর্মী সমর্থকরা যায়, মানে আপনার কথা অনুযায়ী বা এইভাবে যদি এক্সাম্পল যদি দেখি আমরা অরিন্দমদা, এইভাবে যদি কর্মী সমর্থকরা যায়, তাদের যদি দলের পক্ষ থেকে কোনো কম্পালশন না থাকে, তাহলে সেটা কি ভোট বাক্সে প্রভাব পড়তে পারে যে নেতৃত্বরা যে গেল না? এখন সীতারাম ইয়েচুরি বলেছে আমি যাব না, বা সিপিএম এর নেতৃত্বরা যাবে না, এখন কংগ্রেস বলছে কংগ্রেস যাবে না, কিন্তু কংগ্রেসের আপনি বলছেন অন্যান্য নেতৃত্বরা যদি ব্যক্তিগত স্তরে যদি যায়, তাহলে সেটার প্রভাব কি কর্মী সমর্থকদের ওপর পড়বে যে রাম মন্দির আমার রাম, আমার ধর্ম, আমার সনাতন ধর্মের মন্দিরে আমার দল গেল না, আমিও যেতে পারলাম না, বা আমি গেলাম কিন্তু আমি দলের কাছে প্রশ্নবোধক চিহ্ন হয়ে গেলাম, এরকম কিছু কি একটা দোটানার মধ্যে পড়তে পারে কর্মী সমর্থক? আচ্ছা, এখানে আমি একটা কথা বলে নিই, খুব সুন্দরভাবে প্রশ্নটা করেছেন, আমি মনোভাবে বলছি। ভারতবর্ষের প্রতিটি রাজ্যের প্রতিটি মানে ছোট ছোট যে আমাদের ভাষা ভিত্তিক আছে তাদের কিন্তু আলাদা উৎসব আছে। বিহু আছে আসামে, আমাদের দুর্গাপূজাও আছে, কিন্তু একটা উৎসব জম্মু কাশ্মীর থেকে কেরালা পর্যন্ত, গুজরাট থেকে প্রায় মণিপুর পর্যন্ত প্রত্যেকে আমরা কম বেশি মেনে চলি, এবং মেন ভারতবর্ষ যেটা বলি উত্তরাঞ্চল এবং দক্ষিণ ভালোভাবে মানি, সেটা হলো গিয়ে দীপাবলি। দেওয়ালিটা আমরা সবাই বড় করে মানি। দেওয়ালিকে আমরা কেউ মানাই না, মানে পালন করি না, প্রত্যেকে পালন করি। দীপাবলিটা কোত্থেকে এসছে? দীপাবলির উৎসবটা এটা কারণ কি? কারণটা হলো রাম সেদিন বনবাস থেকে অযোধ্যায় এসেছিলেন, সবাই জানি এটা, আমরা রামকে স্বাগত জানিয়েছিলেন, এটা আমরা সবাই পালন করি তো। মানে আমি তো শুনি দীপাবলি যে গ্রিটিংস ডে, প্রত্যেকটি দল প্রত্যেকটি লিডার বাড়িতে যায় গ্রিটিংস দেয়, এটা আজকের না, কয়েক হাজার বছর আমাদের ঐতিহ্য। তো সেটার সঙ্গে কি জড়িয়ে আছে? রামের যাওয়াটা জড়িয়ে আছে। দ্বিতীয়ত, যদি আমরা মারা যাই, মারা তো যাবই, যাই মানে এবার কি যাবই, এবার যে এর পক্ষে বলছে, যে এর বিপক্ষে বলছে, যখন গাড়িটা যায় বডি মানে তখন আমার দেহটাকে নিয়ে যায়, আমরা যারা সনাতন ধর্ম কি লাগিয়ে যাই মাইকে? জয় রাম, আর হরে রাম হরে কৃষ্ণ, আর রাম নাম সত্য হয়। যে এখানে সারা জীবন এর বিরুদ্ধাচরণ করে গেছে, যে এর পক্ষে বলে গেছে, যে প্রচন্ডভাবে মেনেছে, যে প্রচন্ডভাবে মানেনি, আচ্ছা, সবার ক্ষেত্রে প্রত্যেক ইষ্ট দেবতা আছে, বাড়িতে পুজো করে, অর্থাৎ প্রকাশ করে না বা হয়তো সরাসরি করে না, জাস্ট নমস্কার করে বেরোয়, কোন একটা দেবতা ইষ্ট দেবতা আছে। সেটা তো আমার যখন আমি আছি এই সংসারে জীবিত অবস্থায় তখন ডাকে একটু ভালো রেখো আমাকে, যখন আমার চলে যায় সব, আমি যখন একটা
মানে মানে আত্মা যখন শুধু থাকে, আত্মাই দেহ যেতে- থাকে না, মৃতদেহ যখন থাকে হুম। তখন তো আমরা ইষ্ট দেবতা না, তখন ওই নামটা করে নিয়ে যায় যাতে আত্মার পরে সদ্গতি হয়, হ্যাঁ আত্মার সদ্গতি যেন হয়। সদ্গতি সদ্গতির জন্য আর অন্য নাম এখানে উচ্চারিত হয় না। আচ্ছা। তা ভারতবর্ষের এটা তো আত্মা বলতে পারেন হুম। যারা সনাতন ধর্ম আছেন। হুম। কেউ বিশ্বাস করেন, কেউ বিশ্বাস করেন না। হুম। দীপাবলির দিন ধনতেরাস হয়, আপনি জানেন কি পরিমাণ লোকে জিনিসপত্র কেনে। ঠিক, তাহলে এখানে এখানে তো- আমার এখানেই তো বক্তব্য ধর্ম তখন- ধর্ম একটা তখন তো- জায়গায় আলাদা না, এবং রাজনীতি আরেকটা জায়গায় আলাদা ছিল। না, তখন কি বলা হয় যে রাম যেহেতু এসছে আমি রামকে মানি, নতে আমি দীপাবলি করব না, তখন তো বলা হয় না। এখন যে কথাটা আজকে আপনি আলোচনা করছেন হুম। এটা হলো গিয়ে এইটা করে হুম। কে বেশি মাইলেজ পেয়ে যাচ্ছে হুম। এটা পরিষ্কার বুঝতে হবে। এটা গায়ের জোরে কিছু হয়নি, হুম। এটা মানে আইন অবৈধভাবে কোনো কিছু করা হয়নি, এটা আইন মেনেই করা হচ্ছে। আচ্ছা। এখন প্রথমে যেটা আমি আপনাকে বলেছিলাম কার এজেন্ডায় ছিল, কার এজেন্ডায় নেই, হুম। কে পছন্দ করে, কে পছন্দ করে না, এবং যেটা অরিন্দম বাবু খুব সুন্দরভাবে বলেছেন, হুম। একটা দল পরিষ্কার স্ট্যান্ড দেখাচ্ছে, দেখতে পাচ্ছি, হুম। ভালো হোক খারাপ হয়, এই তার স্ট্যান্ড। বাকিরা নিতে পারছে না কেন, তাদের মধ্যে কনফিউশন। কে বলছে যে যাবো, গেলে- গেলে কি লাভ হয়? হবে। হ্যাঁ, এই যে কনফিউশন, হুম। মানে যাবো কি যাবো না, যাবো কি যাবো না, গেলে কদ্দূর যাবো না কদ্দূর যাবো না, তুমি কি বলছো, ও কি বলছে, এই যে একটা বিরাট কনফিউশন সৃষ্টি হয়েছে, এটার থেকে আজকে যা কিছুর উদ্ভব, হুম। এই যে আজকে আপনি যে আলোচনাগুলো করছেন। ওকে, এখানে তাহলে আমরা যদি আইএনডিআই জোটের যে অন্যান্য দলগুলো যেগুলো টিএমসি, আপ, এসপি, আরজেডি বা শিবসেনার কথা বলছি, বা দক্ষিণ ভারতের দলগুলো যে ডিএমকে, এআইডিএমকে, এনাদের স্ট্যান্ডটা আমরা ধরে নিতে পারি এই মুহূর্তে ইন্ডিয়া জোট, বাকিরা কিছু না বললেও আমরা অনেকটা আন্দাজ করে নিতে পারি যে ওনারা হয়তো কেউ হয়তো এখানে অংশগ্রহণ করছেন না। এখন বাকি যে কিছু দল রয়েছে, যেমন বিজেডি রয়েছে, টিআরএস রয়েছে, টিডিপি রয়েছে, ওয়াইএসআর রয়েছে, অকালি রয়েছে, আকালি রয়েছে, এনাদের ভূমিকা কি হতে পারে এটাতে? মানে আগামীকাল দেখা যেতে পারে এদের, না না, প্রথম কথা হচ্ছে, মানে আমরা অবস্থানটা বোঝার চেষ্টা করছি যে আমি বলছি প্রথম কথা হচ্ছে কংগ্রেস দল কিন্তু এখন অব্দি একবারও বলেনি, আমি অন্তত জানি না এই মুহূর্তে স্টুডিওতে আসা পর্যন্ত, যে দল হিসেবে আমরা রাম মন্দির উদ্বোধনে যাব না। এটা আচ্ছা। হুম। সোনিয়া গান্ধী চেয়ারপারসন, পার্লামেন্টারি বোর্ডের চেয়ারপারসন হিসেবে ওনাকে নেমন্তন্ন করা হয়েছে, উনি বলেছেন আমি যাচ্ছি না। খাগড়ে রাজ্যসভার দলনেতা, ওনাকে বলা হয়, উনি বলেছেন আমি যাব না। যাচ্ছি না। অধীর রঞ্জন চৌধুরী লার্জেস্ট পার্টি লোকসভার, উনি বলেছেন আমি যাচ্ছি না। এই হচ্ছে কংগ্রেসের স্ট্যান্ড। কংগ্রেসের ভেতরে কিন্তু আলোচনা হচ্ছে যে আমরা যদি এই এই কর্মসূচিটাতে অংশগ্রহণ না করি তাহলে মানুষের মধ্যে একটা ভুল সিগন্যাল যেতে পারে, আচ্ছা। এই আলোচনাও আছে। বাকি যারা আছে, তার আগে আরেকটা কথা আমি বলি যে এই দীপাবলি মানে রামের বনবাস থেকে ফিরে আসার উৎসব, এটা একটা 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 মানে সেকশন অফ পিপলের মধ্যে জায়গাটা আছে। কিন্তু উত্তর ভারতে কিন্তু দীপাবলি পালন করা হয় ধনের দেবী কালী পুজো করে। আমাদের এখানেও কিন্তু আমরা দীপাবলির আগে বা দীপাবলির দিন শ্যামা পুজো করি। তো কাজে এটা সবটাই যে গোটা ভারতবর্ষ যে রামকে উপলব্ধি করে বা রামকে মাথায় রেখে দীপাবলি পালন করে এমন নয় ব্যাপারটা। আচ্ছা। এবার যেটায় আসি আমি, সেটা হচ্ছে আমি প্রথমেই বলেছিলাম যে বিজেপি ব্লকে যারা আছে, যে ছোটখাটো দলগুলো আছে, তারা তো অবশ্যই এটাতে অংশগ্রহণ করবে। এনডিএ জোটে যারা আছে তারা অবশ্যই এটাতে অংশগ্রহণ করবে। কিন্তু বিজেপি বা এনডিএ জোটের বিরুদ্ধে যারা আছে, যারা ইন্ডিয়া ব্লকে আছে, তারা প্রথম থেকেই যেটা মাথায় রাখছে সেটা হচ্ছে ভোট ব্যাংকটা আমার যে নিজস্ব, কারণ ইন্ডিয়া জোটের মধ্যে সবকটাই তো প্রায় আঞ্চলিক দল, কংগ্রেস বাদ দিলে বাকি সবাই হচ্ছে রিজনাল পার্টি, সর্বভারতীয় সেই অর্থে কোনো ছাপ তারা রাখতে পারছে না। তো যার যার নিজের রাজ্যে তার ভোটটাকে কনসোলিডেট করার জন্য বা ধরে রাখার জন্য, এই একটা পরিস্থিতির মধ্যে হিন্দু ভোটটাকে ধরে রাখার জন্য যেটা স্ট্যান্ড নেওয়া দরকার, যেভাবে করা দরকার সেভাবে করার চেষ্টা করছে নীতিশ কুমার। আমি এখন অব্দি জানি না, তোমার কাছে বেটার ইনফরমেশন থাকে, নীতিশ কুমারের স্ট্যান্ড এখন আমরা জানি না। কালকে সকালে হয়তো দেখা যেতে পারে নীতিশ কুমার রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আছেন। তো এটাই আমি বলছি যে মমতা ব্যানার্জি কি বলেছেন, উনি যাবেন না, যাব কিছুই বলেন। উনি বলেছেন আমি সংহতি দিবস পালন করব। ওনার মাথায় কি ঘুরছে, পশ্চিমবাংলায় ওনার মূল ভোট ব্যাংক যেটা, সেটা হচ্ছে সংখ্যালঘু ভোট। এই সংখ্যালঘু ভোটটাকে ইনটেক্ট রাখতে গেলে ওনাকে একটা সংখ্যালঘু তোষিত হয় এরকম একটা কর্মসূচি নিতে হবে ওই দিনই।
আচ্ছা, ইট ওয়াজ হার কম্পালশন, এবং অ্যাকর্ডিংলি তিনি এটা নিয়েছেন। সংহতি ও দিবস। পশ্চিমবাংলার যারা রয়েছে ওই বিজেপি বা অন্যরা যারা এসব আগ্রুম বাগ্রুম বলার চেষ্টা করছে, কিন্তু একটা জিনিস বোঝার চেষ্টা করছে না যে এই একমাত্র মহিলা কিন্তু আবার একটা জিনিস ঠিক পরিষ্কার, যে একটা স্ট্যান্ড নিয়েছে। আমি যাবো কি যাবো না এই নিয়ে কোনো গল্প নাই, তৃণমূল কংগ্রেস যাবে কি যাবে না, নিজস্ব কর্মসূচি আছে। উনি অন্য একটা গল্প বলে দিয়ে একটা এজেন্ডা বানিয়ে দিয়েছে, সেটার প্রচার আলোচনা হচ্ছে, সেটা নিয়ে তীব্র স্থানীয়ভাবে সমালোচনা হচ্ছে। কাজে তাহলে মানে গোটা ভারতবর্ষের থেকে পশ্চিমবাংলা কিন্তু আলাদা হয়ে গেল। পশ্চিমবাংলার এই যে কি বলে রামময় হয়ে যাওয়ার জায়গাটা কিন্তু আটকে গেল। সংহতি দিবস চলে এসেছে সামনে, এবার এটা ঠিক হয়েছে না ভুল হয়েছে এই নিয়ে টিভিতে বিতর্ক চলছে পশ্চিমবাংলায়। তো সিমিলারলি বাকি যে দলগুলো রয়েছে, কর্ণাটকেও সেম কেস। কর্ণাটকেও বলেছে যে আমরা রাম মন্দিরের বিরোধিতা করছি না, রামের জন্মভূমি বা রাম মন্দির প্রতিষ্ঠার আমরা বিরোধিতা করছি না, কিন্তু সেদিনে আমরা যাব না। যাব কবে? আমরা পরে যাব। তার মানে কি, যে হিন্দুদের আমি এই মেসেজটা দেওয়ার চেষ্টা করছি যে আমরা রামের বিরুদ্ধে না, উদ্বোধনী অনুষ্ঠানটা এবং সেটার ওই অনুষ্ঠানে ওই যে বললাম এই কথাটা পরিষ্কারভাবে 19 ডিসেম্বরে যে ইন্ডিয়া জোটের বৈঠকটা হয়েছিল সেখান থেকে বেরিয়ে ওরা বলে দিতে পারতো, যেহেতু গোটা বিষয়টাই বিজেপির পলিটিক্যাল এজেন্ডা প্রথম দিন থেকে, তো ওই এই রাম মন্দির প্রতিষ্ঠা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, বিরোধ নেই, কিন্তু মন্দির প্রতিষ্ঠার উদ্বোধনী অনুষ্ঠানটা বা প্রাণ প্রতিষ্ঠার যে অনুষ্ঠানটা সেটা বিজেপির এজেন্ডা, ওইটাতে আমরা অংশগ্রহণ করতে পারছি না। দিস ইজ আওয়ার স্ট্যান্ড, নথিং এগেইনস্ট দ্য হিন্দু রিলিজন, এটা আমাদের স্ট্যান্ড নয়। পরিষ্কার এই মেসেজটা দিলে পরে আজকে অতটা মাইলেজ বিজেপি পেত না। মাইলেজটা এই বিরোধী দলগুলি তাদের নিজেদের ডাইলেমা মানে মানে এত পরিমাণে মানে ইন্ডিয়া ব্লকের সেই যে মিটিংটা, সেই মিটিং এ কি সবাই এক জায়গায় আসতে পারেনি? এবং আমি নিশ্চয়ই না, কোনোদিনই আসতে পারে না। এবং আমি ওখানে কর্ণাটকের চিফ মিনিস্টার কিন্তু বলার চেষ্টা করেছিল যে এটা কিন্তু বিজেপির পলিটিক্যাল এজেন্ডা, কাজে উই হ্যাভ টু বি ভেরি মাচ কশাস while deciding or announcing or taking a stand so far this issue is concerned. কিন্তু বুঝতে চাইলো না, প্রত্যেকেরই নিজস্ব একটা গণ্ডি থাকে, নিজস্ব গণ্ডি, এবং সেটা নিজস্ব স্থানীয় রাজনীতির গণ্ডি, এক্স্যাক্টলি নিজস্ব গণ্ডির বাইরে যেতে পারছে না। এই ইস্যুতেই আমি এইটাও বলে রাখতে পারি, হয়তো তুমি আগামী দিনে এই অনুষ্ঠান করবে যখন সময় আসবে, এই ইন্ডিয়া জোটের মধ্যে যে মানে সত্যি সত্যি অন্তর্নিহিত একটা জোট তৈরি হয়নি, প্রত্যেকে তার নিজের এজেন্ডা নিয়ে ইন্ডিয়া জোটে যাচ্ছে, তার অস্তিত্বের সংকটে পড়ে সে ইন্ডিয়া জোটের মধ্যে যুক্ত হওয়ার চেষ্টা করছে, এটা তার প্রমাণ। এবং সবাই নিজ স্বার্থ খুঁজছে, এখনো খুঁজছে, নিঃস্বার্থ জোট করতে পারছে না। কারণ যদি পারতো তাহলে আজকে একটা মানে কি বলে ইউনিমাস স্ট্যান্ড তারা নিতে পারতো, কিন্তু ইউনিয়ন স্ট্যান্ড কেউ নিতে পারলো না। একটা ব্লক তৈরি হয়েছে, এই ব্লকের তরফ থেকে এই রাম মন্দির জন্মভূমি বা রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে, প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে আমরা যাব কি যাব না, তুমি জোট তৈরি করেছো কিন্তু বিজেপিকে হটিয়ে তুমি সরকার করবে বলে, তোমার একটা কমন মিনিমাম প্রোগ্রাম থাকতে হবে। তো কমন মিনিমাম প্রোগ্রাম তৈরি করার আগে এইরকম একটা বার্নিং ইস্যু যেখানে এসছে, সেখানে তোমার স্ট্যান্ড কোথায়? ওয়্যার ইজ দ্য স্ট্যান্ড সো ফার দ্য ইন্ডিয়া ব্লক ইজ কনসার্নড? এই স্ট্যান্ডটা যতক্ষণ তুমি নিতে পারছো না, যখন তুমি নিতে পারলে না, ব্যর্থ হলে, তখন একটা জিনিস পরিষ্কার যে তোমার আগামী দিনে বিজেপির বিরুদ্ধে যে লড়াইটা, এই লড়াইটা খুব একটা বেশি শক্তিশালী লড়াই হবে না। বিজেপি বিরুদ্ধে যে ভোট ব্যাংকটা আছে, সেই ভোট ব্যাংক কি দেখলো এখানে এক্ষুনি এই মুহূর্তে? ইন্ডিয়া ব্লকের যে ডিসিশন নেবার যে একটা মানে ক্ষমতা, বা এক্ষুনি যে ডিসিশনটা নেওয়ার কথা ছিল, যেটা অরবিন্দবাবু বলছিলেন, যেটা সেখানে ইন্ডিয়া মানে ব্লকের যে সমর্থকরা বলুন বা বিজেপি বিরুদ্ধে যারা রয়েছে, সেসব ভোটাররা কি দেখলো এখন যে ইন্ডিয়া ব্লক ডিসিশন নিতে পারলো না? এখন আগামীকালকে কি হয়, নতুন কোন স্টোরি যোগ হয় কিনা সেটা অবশ্যই দেখা যাবে। আমরা একটু যদি সময় ফুরিয়ে যাচ্ছে, একটু রাজ্যের দিকে চোখ রাখি। খুব ইন্টারেস্টিং ভাবে তিপ্রামথা, যেখানে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছে আগামীকাল 22শে জানুয়ারি, বেলা 2:30 থেকে মানে সেখানে অফিস খোলা থাকবে বা বিভিন্ন সরকারি কাজকর্ম শুরু হবে, সেখানে তিপ্রামথা কি ধরনের স্ট্যান্ড নেবে এই ইয়েকে করে উদ্বোধনীতে? কারণ এডিসি প্রশাসন কিন্তু পূর্ণ দিবসে ছুটি ঘোষণা করেছে, এটা কিভাবে তাৎপর্যপূর্ণ? কি এটা মনে হয় প্র্যাকটিক্যাল থেকে নিয়ে যাবে, প্র্যাগম্যাটিক স্ট্যান্ড। সেটা হলো কি আপনার এডিসির যে মূল যে রাজধানী যেটা খুমলুং, তার প্রায় বেশিরভাগ অংশই আগরতলা বা আশেপাশে অঞ্চল থেকে যায়। আচ্ছা, কালকে যখন একটা প্রোগ্রাম হবে আপনি দেখবেন 12টার পর থেকে গাড়িগুলো এমনিতেই কমে যাবে, কারণ যারা গাড়িগুলো চালায় তারা আজকে দেখলাম বিরাট মিছিল করে, কালকে সবাই বসে যাবে দেখতে। আচ্ছা, কারণ এটা মানে কিছু প্রোগ্রাম আছে যেটা 550 বছর হয়নি, আবার আগামী যে 10 বছর হবে বা 100 বছর হবে, কেউ এটা স্থায়িত্ব নেই, এটা একবারই হবে, ওয়ান্স ইন আ টাইম।
মানে আপনি বলছেন রাম মন্দির উদ্বোধনটা মানে 500 বছরের পরের হচ্ছে তো, এটা ওয়ান্স ইন এ টাইম, 10 বার করে উদ্বোধন, আর হলো এই প্রথম এই মাত্রায় হচ্ছে না, এই মাত্রায় হচ্ছে না, অযোধ্যায় হচ্ছে না। হ্যাঁ। তো ফলে অনেকে এটা দেখার চেষ্টা করবে। আচ্ছা, হ্যাঁ, দেখার চেষ্টা হলে যদি সবাই না আসে, গাড়ি ঘোড়া যেতে হয়, তাহলে যাবে কি করে? অর্ধ দিবস করে ওরা এটা হয়তো ভেবে নিয়েছে যে আমি ইটস বেটার আমরা সারাদিনই করি। হ্যাঁ, এবং যেহেতু অনেকে যায় অফিসে, এই ব্যাপারটার জন্য এটা করা হয়েছে। ওকে, মানে এটা আমার প্র্যাগম্যাটিক pragmatic ডিসিশন। আনন্দা, এটা কোনো এটা পিছনে এটা অভিজিৎ বাবুর কথাটা আমি একেবারে উড়িয়ে দিচ্ছি না, যেহেতু এডিসি এলাকাটা মানে যেটা প্রত্যন্ত আছে এলাকা। সেটা একটু দুর্গম প্রত্যন্ত এলাকা নিয়েই গঠিত, এবং এটা তো সত্যি কথা যে রাজ্যের বা কেন্দ্রের সরকারি কর্মচারীরা যখন অর্ধ দিবস ছুটি পাচ্ছে, এই অনুষ্ঠানটাকে প্রত্যক্ষ করার জন্য টিভির মাধ্যমে বা নিজেদের ঘরে পূজা অর্চনা করার জন্য, যেটা প্রধানমন্ত্রী বলছেন বা অন্যরাও সবাই বলছে, তো এইগুলোতে অংশগ্রহণ করার জন্য যখন বলছে, তখন শুধুমাত্র রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের কর্মচারী নয়, দোকান কর্মচারী, মোটর শ্রমিক, সবাই মানে দিনমজুর, প্রত্যেককেই এটা কিন্তু মানে টাচ করছে একদম। তো এবার মোটর শ্রমিকরা যদি অর্ধ দিবস এই অনুষ্ঠানটার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করে যার যার এলাকায় থেকে, বাড়িতে থেকে, তাহলে দুটোর পরে কটা গাড়ি বেরোবে এই নিয়ে আমি এডিসির কর্মচারী হিসেবে কিন্তু আমার একটা সংশয় থাকবে। তো সেই জায়গায় এই কনফিউশনটা দূর করে দেওয়ার জন্য পুরোটাই বন্ধ করে দেওয়া গেল। ওকে, তাহলে আমরা এটা কোনো তীব্রতার কোনো মাস্টার স্ট্রোক না? নিশ্চয়ই আছে, 100 বার আছে, আমি অন্তত মনে করি। আচ্ছা, তুমি অত তাড়াতাড়ি কন্ট্রোল করে ফেলেছো, করতে বসছো, তুমি একটা অনুষ্ঠান পরিচালনা করছো, তুমি ফটাফট না, আমার অনুষ্ঠানের সময় ফুরিয়ে যাচ্ছে, মানে মাস্টার স্ট্রোক দিনা। তুমি আরেকটা জিনিস বুঝতে হবে তোমাকে, তীব্রামথা কিন্তু এখন আরেকটা প্রেসারের মধ্যে আছে। এই কিছুদিন আগে আমাদের এই যে রামপ্রদ জমাতিয়া এবং অন্যান্যরা মিলে এই যে অর্গানাইজেশনটা করেছে এবং একটা 25শে ডিসেম্বর একটা র্যালি করার চেষ্টা করেছিল যে মানে যদি উপজাতি যারা এসটি সুবিধা ভোগ করছে তারা যদি খ্রিস্টান হয়ে গিয়ে থাকে তাহলে তাদেরকে দেওয়া যাবে না। এই যে ইস্যুটা রেজড হচ্ছে, এইটার সঙ্গে কিন্তু তীব্রামথার এখন একটা সমস্যা তৈরি হচ্ছে, কারণ তীব্রামথার দলে যারা আছে তাদের একটা বড় অংশ কিন্তু খ্রিস্টান কমিউনিটির। তো এখন তীব্রামথা ডিসাইড করতে হবে কোন দিকে যাবে, আর তীব্রামথা কিছুটা বিজেপি ঘেঁষা, এটা আমরা এখন অলরেডি দেখা হয়ে গেছে। তো কোয়াইট ন্যাচারাল যে এই সুযোগটা তীব্রামথা নিয়ে এক পা বাড়তি এগিয়ে দেখানোর চেষ্টা করবে যে আমরা কতটা তোমাদের কাছে, তোমরা অর্ধ দিবস করছো, আমরা পুরো দিবস করার চেষ্টা করছি। তো এই জায়গাটাও একবারে উড়িয়ে দেওয়ার বিষয় নয়, টেকনিক্যাল যে জায়গাটা বা প্র্যাগমেটিক যে জায়গাটা সেটা আছে, কিন্তু মানে সবসময় যে কোনো সিদ্ধান্তের পেছনে কিন্তু একটা না একটা হিডেন এজেন্ডা থাকে। তো এই হিডেন এজেন্ডাটা এখানে তীব্রামথার ক্ষেত্রে প্রযোজ্য না, এরকম ভাবে কিন্তু বিষয়টাকে অত সরলীকরণ করা যাবে না এই মুহূর্তে। আমরা একটা শেষ বিষয় নিয়ে, অনুষ্ঠানের সময় যেহেতু ফুরিয়ে যাচ্ছে, শেষ বিষয় নিয়ে একটু আলোচনা চাইবো যে লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে রাম মন্দির উদ্বোধন নিয়ে বিজেপি যেভাবে একটা ব্যাপক প্রচার চালিয়েছে, শুধু আজ নয় গত কয়েকদিন ধরে, তাতে কি বিরোধীরা পিছিয়ে পড়েছে বলে মনে হয় কোন একটা জায়গায় প্রচারের ক্ষেত্রে? প্রচারের ক্ষেত্রে যেহেতু বিরোধী কোনো এজেন্ডা নেই এই মুহূর্তে, একমাত্র দেখলাম মমতা ব্যানার্জি ওই দিন একটা এজেন্ডা ঘোষণা করেছে এবং সেখানে ন্যায় যাত্রা চলছে, ভারত জোড়ো ন্যায় যাত্রা চলছে, সেটা সেভাবে আসছে না, সেটা কারণে নর্থ ইস্ট থেকে নিয়েছে। কারণ এইটার ইম্প্যাক্টটা কিন্তু মিডল ইন্ডিয়া এবং সাউথ ইন্ডিয়া, এই যে অংশ যেখানে সনাতন ধর্ম বেশি বসবাস করে, ওদের ইম্প্যাক্টটা বেশি, ঠিক আছে না? এখন এইটা অনেকদিন যাবৎ চলছে, এটা অনেক পুরনো ইস্যু, এইটা মানুষের মনের ভেতরের ইস্যু, যারা সনাতন ধর্ম তাদের মনের ভেতরের ইস্যু, এটা এতটাই ইম্প্যাক্ট এতদিন এবার চলছে, এটা এই হয় সেই হয় বিশাল গেছে এটা নিয়ে, অনেক কিছু হয়, গভর্নমেন্ট পড়েছে, গভর্নমেন্টকে উনি বলেন বাধ্য হয়েছে, অনেক কিছু গেছে এটা নিয়ে মানুষের মনে। ফলে এটার যে ইম্প্যাক্ট, এটার ইম্প্যাক্টও সাংঘাতিক, এবং সবই তো আলটিমেটলি মাইলেজের ব্যাপার, যে প্রথমে আমি বলছি কে মাইলেজটা নিয়ে নিচ্ছে, কে পাচ্ছে না। এখন আপনি বলছেন ন্যায় যাত্রা, সেটাও এখানে মোড় ঘোরানোর জন্য মাইলেজ আমি বলবো। আচ্ছা, কিন্তু আমার মনে হয় কালকের যে এটা তো মরিশাসের মতো একটা আলাদা কান্ট্রি পর্যন্ত ছুটি দিয়ে দিয়েছে, ভাবতে পারেন? গোটা বিশ্বে প্রায় 22টা কান্ট্রিতে ছুটি ঘোষণা করা। চিন্তা করতে পেরেছেন এটা মানে কোন পর্যায়ে গেছে? 22টা দেশ, মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যগুলোতে বেশ কয়েকটা অঙ্গরাজ্য ছুটি ঘোষণা করতে, আমরা বুঝতে পারছেন তো, এটা শুধু ভারতের বিষয় নয়, এটা গোটা বিশ্বের কাছে ব্যাপকতা এতটাই ইন্টেন্স। হ্যাঁ, এবং এইটার তো ইম্প্যাক্ট সাংঘাতিক হবে। এখন এইটা কি এইখানেই শেষ হবে, না
এইটাকে টেনে আরো আরো চলবে, রেস যাবে। রেস যাবে, মানে প্রচারটা কি এখানে শেষ হবে না আমার মনে হচ্ছে, আরো যাবে এটা। ওকে, দ্যাটস দ্য মেইন ইস্যু, এবং এটা হওয়া উচিত। না না, এটা তো সত্যি কথা যে আমি প্রথমেই বলার চেষ্টা করছিলাম যে বিরোধীদের বা ইন্ডিয়া ব্লকের যারা আছে তাদের এই রাম মন্দির ইস্যুটাকে হাইট লোয়ার করার জন্য তাদের একটা পাল্টা কর্মসূচি, কংক্রিট কর্মসূচি নেওয়া উচিত ছিল। পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি একটা কর্মসূচি নিয়েছে, আর কংগ্রেস তার নিজস্ব কর্মসূচি, রাহুল গান্ধীর কর্মসূচি হচ্ছে ভারত জোড়ো ন্যায় যাত্রা। তো এইটা থাকুক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু অ্যাজ এ হোল এইটা যখন সবাই বলছে, মানে একটু লোয়ার স্কেলে বলছে যে এটা বিজেপির পলিটিক্যাল এজেন্ডা এবং এটা দিয়ে লোকসভার নির্বাচনটা গাইতে চাইছে, তখন ইন্ডিয়া ব্লকের বা বিরোধী জোটের অবিজেপি যারা আছে তাদেরকে তো একটা জায়গায় এসে একটা এজেন্ডা সামনে প্লেস করা উচিত ছিল যে কাউন্টার হোক, যেটা পশ্চিমবাংলা করেছে মমতা ব্যানার্জি। কিন্তু একা পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি করলে তো হবে না, একটা কাউন্টার এজেন্ডা তো থাকা উচিত ছিল যে তুমি রাম মন্দির করছো, কিন্তু রাম মন্দির করতে গিয়ে তুমি যে টাকা খরচা করেছো সেটা অন্য কোথায় কোথায় খরচা করলে তোমার বেশি মানুষ উপকৃত হতো, সেটা তো বলছে না। সেটা নিয়ে তো কোনো আলোচনা নেই। রাম মন্দিরে আমরা যাবো কি যাবো না এটা নিয়ে এই টাইম, মানে রাম মন্দিরের বাইরে আর কিছু চিন্তাই করতে দিল না গত 1 মাস ধরে। মোদী সরকার হোক বা বিজেপি দলটা হোক বা বিশ্ব হিন্দু পরিষদ হোক, কাউকে কোনো কিছু চিন্তা করার সুযোগ দেয়নি, বা জায়গা এবং যেখানে জায়গা হয়েছে সব কর্মসূচির মধ্যে রাম মন্দির চলে আসছে। তাহলে তার মানেটা কি? তাহলে তোমার প্র্যাগম্যাটিজম কোথায়, বা তোমার বিচক্ষণতা কোথায়, তোমার সেই পলিটিক্যাল ম্যাচুরিটি কোথায় যে তুমি বিজেপির এই যে এজেন্ডা বা মোদী সাহেবের এই যে এজেন্ডা এটাকে কাউন্টার করার মতন কিছু খুঁজে পাচ্ছ না, ওইটার পেছনেই ঘুরছো, তা কি করে হবে সেটা? তো স্বাভাবিকভাবেই বিরোধীরা কিন্তু অনেকটাই পিছিয়ে থাকলো। এই নির্বাচন যদি আমি মে জুন মাসে হয়ে যায় তাহলে এই আপাতত দৃষ্টিতে আমরা যতটুকু দেখছি পিছিয়ে রয়েছে, একদমই পিছিয়ে রয়েছে, এটা কিছু মানে বলার অপেক্ষা রাখে না। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আজ এই আমাদের এই গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করার জন্য এবং আপনাদের মতামত জানানোর জন্য। ধন্যবাদ অভিজিৎ বাবু, ধন্যবাদ অরিন্দম বাবু। দর্শক বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখছিলেন আমাদের আজকের সংলাপ। আপনারা অনেকেই হয়তো ছিলেন সঙ্গে এবং আপনারা নিজেরা হয়তো একটু গভীরভাবে গিয়ে বুঝতে পারবেন আসলে কে উপস্থিত থাকছে কে থাকছে না। যেটা শুরুতেই বলছিলাম যে সেটা অবশ্যই কালই আমরা দেখতে পাবো। রাজনৈতিক দল হিসেবে দুটো দল হয়তো না করেছে, কিন্তু গোটা দল হিসেবে কি না করেছে? তাদের কোনো কর্মী সমর্থকরা কি আগামীকাল থাকবে না? তবে মিডিয়ার নজর কিন্তু অবশ্যই থাকবে যে আগামীকাল কংগ্রেস এবং বামফ্রন্টের বা সিপিআইএম এর কোন নেতৃত্বরা সেখানে থাকেন কিনা, দেখা যায় কিনা, সর্বভারতীয় স্তরের নেতৃত্বরা সেই উদ্বোধনী অনুষ্ঠানে থাকেন কিনা। তবে পাশাপাশি নজর থাকবে যে অন্যান্য যে দল রয়েছে যারা কোনো মতামত দেননি তাদের নেতৃত্বরা সেখানে থাকবে কিনা। বিশিষ্ট ব্যক্তিত্বরা তো থাকবেনই, কিন্তু রাজনৈতিক নেতৃত্বদের মধ্যে কোন কোন দলের প্রতিনিধি বা নেতৃত্ব সেখানে থাকেন সেটাও কিন্তু দেখার ব্যাপার। আর অবশ্যই রাম মন্দির উদ্বোধন হবে, গোটা দেশ যখন রামময় হচ্ছে তখন কিন্তু আগামীকাল কোথা থেকে কি হচ্ছে না হচ্ছে সব সরাসরি আমরাও কিন্তু চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরতে, আপনাদের সামনে রাখতে যে কি হচ্ছে রাম মন্দির উদ্বোধনে, কারা কারা গেলেন কারা কারা গেলেন না, কি হয়েছে কি না হয়েছে। তাই অবশ্যই রাম মন্দির উদ্বোধনের গোটা পর্ব দেখার জন্য আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।